হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা এক্সপ্লেন করতে চলেছি 2022 সালে মুক্তি পাওয়া চীনের বাস্তব ঘটনার উপর নির্মিত নাইস ডিউ মুভিটি, যার আইএমডিবি রেট 6.7 আউট অফ 10। আমি নিশ্চিতভাবে বলতে পারি তোমরা মুভিটি একবার দেখা শুরু করলে শেষ পর্যন্ত আটকে থাকবে। মুভিটিতে আমরা দেখতে চলেছি একটা 17 বছরের ছেলে নষ্ট মোবাইল মেকানিক থেকে কিভাবে চীনের অত্যন্ত বড় এবং নামকরা একটি কোম্পানির সিইও হয়ে যায়। তোমরা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো বেশি কথা না বলে আমরা সরাসরি মুভিতে চলে যাই। মুভির শুরুতে আমরা জিনহাও নামে একটি ছেলেকে দেখি, আর সেই হচ্ছে এই মুভির প্রধান চরিত্র, আর তার বয়স হচ্ছে 17 বছর। তারপর আমরা দেখতে পাই সে তার 6 বছরের একটা ছোট্ট বোনের সাথে থাকে। তার মা মারা গিয়েছিল অনেক পূর্বেই, আর তার মায়ের মৃত্যুর আগেই তার বাবা তাদেরকে ছেড়ে চলে গিয়েছিল। আর জিনহা তখন তার মাকে কথা দিয়েছিল সে তার ছোট বোনের খেয়াল রাখবে। তখন আমরা দেখি প্রতিদিনের মতো সে তার ছোট্ট বোনকে স্কুলে দিয়ে আসে, আর তারপর সে ডক্টরের কাছে যায় কারণ তার ছোট বোনের হার্টে সমস্যা ছিল, আর এই একই রকম রোগ তার মারও ছিল। আর অপারেশনের অভাবে তার মা মারা গিয়েছিল, আর খুব দ্রুত যদি তার বোনকে অপারেশন না করানো হয় তাহলে সেও মারা যাবে, আর তার জন্য অনেক টাকা লাগবে। তবে জিনহা নিজেই ছোট্ট একটি মোবাইল রিপেয়ারে সব চালায়, আর সে যেই টাকা কামাই করে তা দিয়ে তাদের সংসার চালানোই কষ্ট হয়ে যায়। তাহলে সে তার ছোট বোনের চিকিৎসা কিভাবে করবে? আর একদিন জিনহার ফোনে তার একটি বন্ধুর কল আসে, আর তার বন্ধু তাকে সেখানে যেতে বলে। আর তখন আমরা জানতে পারি তার বন্ধু একটা ওয়্যার হাউসে কাজ করে। আর জিনহা যখন সেখানে যায় তখন তাকে অনেকগুলো বক্স দেখায়, আর সেই বক্সের মধ্যে সেকেন্ড হ্যান্ড পুরানো ফোনগুলো ছিল। মানে বুঝতেই পারছো, চীন যেহেতু এত উন্নত একটা দেশ, সেই দেশে ফোনগুলো তো একটু পুরনো হলেই ফেলে দেয়। আর এখানে একটা বিষয় উল্লেখ্য, সেই ওয়্যার হাউসের যে বস রয়েছে তার কোনো একটা কারণে যাবজ্জীবন কারাদণ্ড হয়ে গিয়েছে, আর এখন এই ওয়্যার হাউসের কোনো মালিক নেই। আর তার মালিকের এরকম ফোনেরই ব্যবসা ছিল, আর সেখানে প্রায় লাখখানিকের উপরে ফোন ছিল। আর তখন তার বন্ধু তাকে বলে, আমাকে এই ফোনগুলো বিক্রি করে দিতে বলেছে, আর এর পরিবর্তে তুই আমাকে 1 লক্ষ ইউয়ান দিবি। কারণ তুই যেহেতু ফোন ঠিক করতে পারিস, তাহলে তুই এগুলোকে ঠিক করে সেকেন্ড হ্যান্ড ভাবে বিক্রি করে দিতে পারবি, আর এতে তোর অনেক লাভ হবে। আর এই অফারটা জিনহাওয়ের অনেক ভালো লাগে, কারণ এই প্ল্যান যদি ঠিকঠাক ভাবে হয় তাহলে সে খুব ধনী হতে পারবে। তবে ওই ফোনগুলো নেওয়ার জন্য তাকে 1 লাখ ইউয়ান বা চীনের টাকা দেওয়া লাগবে, আর যার জন্য সে ব্যাংক থেকে লোন নেয়, কারণ তার কাছে 1 লাখ টাকা ছিল না। আর তারপর সে মোবাইলগুলো বিক্রির জন্য দোকানের মালিককে বলে, আমার কাছে অনেক পুরনো ফোন রয়েছে যেগুলো আমি বিক্রি করে তোমার কাছে কম দামে দিতে পারবো, আর তুমি সেগুলো বিক্রি করে তারপর আমাকে টাকা দিবে। এমন ভাবে সে দোকানদারের সাথে ডিল করে, আর সে এভাবে হিসেব করে দেখে সবগুলো ফোন যদি সে বিক্রি করতে পারে তাহলে তার 10 লাখ ইউয়ান বা টাকা লাভ হবে। আর এটা তার কাছে অনেক বেশি পরিমাণ টাকা ছিল, কারণ এটির মাধ্যমে সে তার ছোট বোনের অপারেশন করতে পারবে, আর পাশাপাশি সে একটি সুন্দর দোকানও নিতে পারবে। মানে তাদের লাইফস্টাইলটাই একদম চেঞ্জ হয়ে যাবে। আর সে সেই ফোনগুলো লোন করে কেনার পরে অনেক খুশি ছিল। তবে তখনই চীনের সরকার একটি অ্যানাউন্সমেন্ট করে। চীনের সরকার তখন বলে, আজ থেকে কেউ সেকেন্ড হ্যান্ড ফোন বিক্রি করতে পারবে না। যাদের কাছে সেকেন্ড হ্যান্ড ফোন রয়েছে তারা চাইলে সেটিকে ব্যবহার করো, না হয় সেটিকে ফেলে দাও। কারণ চীন হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় ফোন ম্যানুফ্যাকচার কোম্পানি, আর যার জন্য চীনে ফোনের দাম অনেক কম। আর ফোন কোম্পানিকে বাঁচাতে চীনের সরকার এই উদ্যোগ নেয়। আর চীনের সরকার আরো বলে, যদি কেউ পুরনো ফোন বিক্রি করো তাহলে তাকে আইনের আওতায় আনা হবে, আর সেই দোকান বন্ধ করে দেয়া হবে। আর এই নিউজের পরে যে দোকানদারের কাছে জিনহা তার ফোনগুলো বিক্রি করার ডিল করেছিল, সেই দোকানদার বলে, আমি তোমার কাছ থেকে ফোনগুলো কিনতে পারবো না, কারণ সে এত বড় রিস্ক নিতে চাচ্ছিল না। আর যার জন্য জিনহা একদম আকাশ থেকে মাটিতে এসে পড়ে, কারণ সে ফোন কেনার পরে মাত্র 8-10টা ফোন বিক্রি করতে পেরেছে। আর সে এখন আরো বেশি বিপদে পড়ে গিয়েছে, কারণ সে অনেকগুলো টাকা লোন নিয়েছে, সেগুলো কিভাবে পরিশোধ করবে। আর তখন তার মাথায় একটি বুদ্ধি আসে, যেই কোম্পানির ফোনগুলো সে কিনেছে সেই ফোনগুলো শাইনি ইলেকট্রনিক্স এর ফোন। আর জিনহা তখন সেই কোম্পানিতে চলে যায়, আর সেই কোম্পানির ম্যানেজারকে বলে, আমার কাছে আপনাদের কোম্পানির হাজার হাজার ফোন রয়েছে, তবে সবগুলো ফোনের সবগুলো পার্টস নষ্ট হয়ে যায়নি। যে পার্টস গুলো এখনো ভালো রয়েছে সেগুলো আপনারা নতুন ফোনে ব্যবহার করতে পারবেন। আর সেই ফোনগুলো আপনি চায়নাতে না হলেও বিদেশে, মানে বাংলাদেশ, ইন্ডিয়া, ভিয়েতনাম, এমন যে দেশগুলো রয়েছে এগুলোতে বিক্রি করতে পারবেন। মানে এইসব দেশে তো সব ফোনই রিফারবিশড আকারে চলে আসে। মানে মনে করো একটি ফোনের একটি পার্টস নষ্ট, আর অন্য একটি ফোন থেকে সেই পার্টসটি লাগিয়ে ফোনটিকে আবারও নতুন করে গড়ে তোলে। তবে ম্যানেজার তখন বলে, সেই ফোনগুলো পুরনো, আর সেই ফোনের পার্টস গুলো এখন পুরনো হয়ে গিয়েছে, যার জন্য আমরা সেগুলোকে নতুন ফোনে লাগাতে পারছি না। আর কোয়ালিটি চেক করতে গেলে দেখা যাবে নতুন ফোনের পার্টসের কাছে সেগুলো কোনো কাজে আসছে না। তবে তারপরও জিনহাও তার পিছু নিতে থাকে, আর তাকে পিছু ছাড়ানোর জন্য ম্যানেজার বলে, ঠিক আছে, তুমি সবগুলো ফোন থেকে শুধুমাত্র ভালো কিছু ফোনের পার্টস এখানে নিয়ে আসবে। সেই পার্টস গুলো যদি কোয়ালিটি টেস্টে পাস করতে পারে তাহলেই সেগুলো তোমার থেকে আমরা কিনে নিব। মানে বুঝতেই পারছো, জিনহা যেহেতু ডিরেক্টলি ফোন বিক্রি করতে পারছে না, তাই সে যে কোম্পানির ফোনগুলো রয়েছে সেই কোম্পানির কাছে আইসি, ডিসপ্লে বা ব্যাটারি যেগুলো ভালো রয়েছে সেগুলো বিক্রি করতে যাচ্ছে, যাতে সেগুলো নতুন ফোনে ব্যবহার করা যায় বা রিফারবিশড ফোন হিসেবে বিদেশে বিক্রি করা যায়। আর এটি শুধুমাত্র কোম্পানি করতে পারবে, কারণ সাধারণ মানুষের চীনে ফোন বিক্রি করা সম্পূর্ণই নিষেধ।
আর তখন জিনহাও তার ফোনগুলোর মধ্যে থেকে যে পার্টস গুলো সবচেয়ে বেস্ট রয়েছে সেগুলোকে বের করে, সেগুলোর কোয়ালিটি কি লেভেলে রয়েছে সবকিছু চেক করে সেই কোম্পানির কাছে যায়। আর সেগুলোতে ফ্যাক্টরিতে চেক করার পর দেখা যায় সেগুলো নতুন পার্টসের সমান ঠিক রয়েছে, মানে সেই পার্টস গুলো কাজে লাগানো যাবে। আর জিনহাও এটি শুনে খুব খুশি হয় আর সে তখন ম্যানেজারের কাছে আসে। তবে ম্যানেজার যখন শুনে পুরোনো পার্টস গুলো ঠিক রয়েছে তখন সে বলে, আমি তো তোমাকে বলিনি, আমি তোমার পার্টস গুলো ঠিক হলে তোমার থেকে কিনে নিব। মানে সে পুরোপুরি অস্বীকার করে। আর এই ব্যাপারটিতে জিনহাওয়ের অনেক কষ্ট লাগে। আর ম্যানেজার তখন তাকে বলে, তোমার বয়স মাত্র 17 বছর, তুমি এইসব নিয়ে চিন্তা না করে কাজকাম করে ফ্যামিলি নিয়ে সুখে থাকো। আর তখনই জিনহাও সেই কোম্পানির মালিককে দেখে যে এখানে এসেছে, আর সে দ্রুত সেখান থেকে চলে যাচ্ছিল কারণ তাকে ট্রেন ধরতে হবে। আর তার জন্য জিনহাও তার পিছু নিতে শুরু করে। আর তারপর মালিক যে বগিতে সিট নিয়েছে সেখানকার একটি সিট তার কাছে যে টাকাগুলো ছিল সেটি দিয়ে নিয়ে নেয়। আর তারপর সে মালিকের কাছে যেয়ে বলে, আমি শুধুমাত্র আপনার থেকে 10 মিনিট সময় নিব, আমি এর বেশি আপনার একটা মিনিট সময়ও নষ্ট করব না। আর তার এমন করুণ চেহারা দেখে মালিক শুনতে রাজি হয়। সে তখন বলে, আচ্ছা বলো। আর জিনহাও তখন সবকিছু তাকে বলে। সে তখন বলে, আমার কাছে যে ফোনগুলো রয়েছে সেগুলোর পার্টস গুলো আমি আলাদা আলাদা ভাবে বিক্রি করব, আর যার ফলে আপনার নতুন ফোনগুলোতে কস্ট অনেকটাই কমে যাবে। আর তখন কোম্পানির মালিক বলে, নতুন যে ফোনগুলো আসতে চলেছে সেগুলো তো এই পুরনো পার্টস দিয়ে কাজ করবে না। তখন জিনহাও বলে, আমার কাছে যে পার্টস গুলো রয়েছে সেগুলোর মধ্যে থেকে যেগুলো সবচেয়ে ভালো সেগুলো দিয়ে আপনি নতুন মোবাইলই তৈরি করতে পারবেন। আর তখন কোম্পানির মালিক তাকে বলে, ঠিক আছে, তুমি যদি সেরকম কিছু করতে পারো তাহলে আমি তোমার থেকে অবশ্যই পার্টস গুলো নেব, তবে এর জন্য তোমাকে 3 মাস সময় দেওয়া হলো, আর তোমাকে কোম্পানি থেকে 1 টাকাও অগ্রিম দেওয়া হবে না, যা করার তোমার নিজেকেই করতে হবে। আর তারপর তার একটি পার্সোনাল কার্ড তাকে দেয়। আর তখন সে বলে, তোমার কাজ হয়ে গেলে তুমি ম্যানেজারকে কল করো। আর তখন জিনহাও স্টেশনে দাঁড়িয়ে ভাবছে এখন সে কি করবে, কারণ সে যদি এই কাজগুলো করতে পারে তাহলে সে অনেক বড় একটি ডিল পাবে। কারণ চীনে এখন যেহেতু সেকেন্ড হ্যান্ড ফোনগুলো বিক্রি করা হবে না, তাই সে সেই ফোনগুলো কম দামে কিনে সেই পার্টস গুলো আলাদা করে আবার বিক্রি করতে পারবে, যার ফলে সে কোটিপতি হতে পারবে। আর সে যদি এটি না করতে পারে তাহলে ঋণের জর্জরিত হয়ে তার লাইফ একদম শেষ হয়ে যাবে। আর তখন সত্যি সত্যি তাই হচ্ছিল। সে যেহেতু ব্যাংক থেকে লোন নিয়েছিল আর টাকাগুলো পরিশোধ করতে পারেনি, তাই তার দোকান তারা নিয়ে নেয় আর তার যে স্কুটি ছিল সেটিও বিক্রি করে দিতে হয়। তারপর আমরা দেখি জিনহাও তার একটি বন্ধুর কাছে চলে এসেছে যে কিনা পরিষ্কারক হিসেবে কাজ করে। আর সে তখন বলে, আমাকেও একটি কাজ দিয়ে দাও। আর তখন তাকে জানলা পরিষ্কার করার একটি কাজ দিয়ে দেয়া হয়। আর জিনহাওয়ের যেহেতু অনেকগুলো ফোন রয়েছে সেগুলোর পার্টস সে তো একা চেক দিতে পারবে না, আর তার জন্য অনেক জায়গারও প্রয়োজন, তাই সে সেখানে একটি জায়গাও পেয়ে যায়। তবে তাকে প্রতি মাসে 3000 ইউয়ান পরিশোধ করতে হবে। আর তখন জিনহাও তার বন্ধুর সাহায্যে সেই জায়গাটা পরিষ্কার করে রেডি করে, মানে ফ্যাক্টরির মতো তৈরি করে ফেলে। আর এখানে থেকে পুরনো যে ফোনগুলো রয়েছে সেগুলো থেকে ভালো যে পার্টস গুলো রয়েছে সেগুলো বের করবে। তবে এই কাজগুলো করার জন্য অনেকগুলো কর্মচারীর প্রয়োজন, কারণ সে একা এতগুলো কাজ করতে পারবে না। তবে সে যে কর্মচারী আনবে তাদেরকে বেতন কিভাবে দিবে, কারণ তার কাছে তো টাকাই নেই। তাই সে এমন মানুষদের খুঁজতে শুরু করে যাদের কাছে কোনো কাজ নেই আর তাদের কোনো টেনশনও নেই, তবে তারা তার সাথে রিস্ক নিতে পারবে। আর তার পরিবর্তে শুধুমাত্র সে তাদেরকে খাবার খাওয়াতে পারবে। আর তখন সে একটি মেয়েকে খুঁজে পায় যে একটা ইলেকট্রনিক ফ্যাক্টরিতে কাজ করতো। তবে একটি অ্যাক্সিডেন্টের কারণে তার কানে সমস্যা হয়, মানে সে কানে শুনতে পারে না, আর যার জন্য সেই ফ্যাক্টরি থেকে তাকে বের করে দেওয়া হয়। আর তারপর সে আরো একটি লোককে দেখতে পায় যে একটা কোম্পানির আগে ম্যানেজার ছিল, তবে মারামারি করতে যেয়ে সে একজনকে মেরে ফেলে, আর যার জন্য তাকে জেলে নিয়ে যাওয়া হয়। আর বর্তমানে তার কোনো কাজ নেই। আর তারপর সে একটা গেমার ছেলেকে দেখতে পায় যে অনেক টাকা ইনকাম করতে চায়, আর তারপর সে একটি বিয়ে করবে। সেও এই প্রজেক্টে অংশগ্রহণ করে। আর তার কাছে আরো কিছু বৃদ্ধ লোক আসে যারা কিনা আগে বিভিন্ন মোবাইল কোম্পানির এক্সপিরিয়েন্স পুরনো লোক ছিল, তবে বর্তমানে এখন তাদের কোনো কাজ নেই। আর এভাবে তার অনেকগুলো লোক হয়ে যায়, আর তারা সবাই মিলে এই কোম্পানির নাম দেয় নাইস ভিউ। আর এখন আমরা বুঝতে পারি এই মুভিটির নাম কেন নাইস ভিউ দেওয়া হয়েছে। আর অন্যদিকে আমরা দেখি জিনহাও তার কোম্পানি চালাতে দিনে জানালা পরিষ্কারের কাজ করে, যাতে সে সেটি দিয়ে কোম্পানির মানুষদের খাবার খাওয়াতে পারে, আর তার পাশাপাশি সে তার বোনকেও যাতে খেয়াল রাখতে পারে। আর সেদিকে আমরা দেখি গেমার ছেলেটি ফাইনালি একটি বিয়ে করে ফেলে, আর সেখানে সবাই অনেক মজা করে। আর তারপর জিনহাও যখন তার বোনকে নিয়ে বাসায় ফিরে তখন সে দেখতে পায় তার বাসার গেটে তালা ঝুলানো। আর মালিক তখন তাকে বলে সে যেহেতু 2 মাস ধরে ভাড়া দিচ্ছে না, আর ভাড়া না দিলে এই দরজা খোলা হবে না। আর তখন সে জানে না সে তার বোনকে নিয়ে কোথায় যাবে, আর সে জায়গা না পেয়ে শেষ পর্যন্ত তার ফ্যাক্টরির একটা ওয়ার্কারের বাসায় চলে যায়। আর ফ্যাক্টরির যে বক্সগুলো ছিল সেটি দিয়ে একটি বিছানা বানায়। আর তার মানসিক অবস্থা একদম খারাপ হয়ে যাচ্ছিল, কারণ সে তার বোনকে একটা ঘুমানোর জায়গাও দিতে পারছে না। মানে সে এমন একটা নেশার মধ্যে রয়েছে যেটির কোনো ভবিষ্যৎ নেই, আর সে তার জীবনটাকে পুরোপুরি এলোমেলো করে ফেলেছে। সে যদি শুধুমাত্র তার কাজের মধ্যে খেয়াল রাখতো তাহলে হয়তোবা তার বোনটা একটা ভালো জায়গায় থাকতে পারতো, ভালোভাবে খাবার খেতে পারতো। তবে সে বর্তমানে এমন একটা রিস্ক নিয়েছে যে সে এখন চাইলেও এটি থেকে পিছনে ফিরতে পারবে না।
আর তারপরও এত কিছুর মধ্যে সে খুবই খুশি ছিল, কারণ এটি তার করতেই হবে। আর এই কাজটি যদি সফল হয় তাহলে সে তার বোনের অপারেশন করতে পারবে। তবে এরই মধ্যে তাদের কাছে আরো একটি বাধা চলে আসে। সেই ফ্যাক্টরির জন্য যে জায়গাটি নিয়েছে সেটির ভাড়াও 2 মাস যাবত দিচ্ছে না। আর তার জন্য সেখানকার মালিক তাকে বলে, তোমাকে 1 সপ্তাহ সময় দেওয়া হলো, এর মধ্যে তুমি যদি ভাড়া পরিশোধ না করো তাহলে এখান থেকে তোমাদের চলে যেতে হবে। আর তখন সে সেই মালিকের কাছ থেকে আরো কিছুদিন সময় চায়, তবে সেই মালিক রাজি হয় না। মানে ছেলেটি জানালা পরিষ্কার করে আর কত টাকাই বা পায়। আর জিনহাও তখন কোনো উপায় না পেয়ে সেই শাইনি ইলেকট্রনিক্স এর ম্যানেজারের কাছে চলে যায়। তখন তাকে সব পরিস্থিতি খুলে বলে। সে তখন বলে, আমি পারবো, আমাকে 1 লক্ষ ইউয়ান ধার দিন যাতে আমি এই কাজটি শেষ করতে পারি। তবে ম্যানেজার তখন বলে, আমাদের মালিক তো তোমাকে আগেই বলে দিয়েছে আমাদের কোম্পানি থেকে তোমাদের 1 টাকাও দেওয়া হবে না, যা করার শুধুমাত্র তোমার নিজ যোগ্যতাই করতে হবে। আর জিনহাও তখন ডিপ্রেশনে চলে যায়। তবে তখন তার মায়ের কথা তার মনে পড়ে। তার মাকে সে বলেছিল যত যাই হয়ে যাক তার বোনের সে খেয়াল রাখবে। আর তারপর সে যখন আবার ফ্যাক্টরিতে ফিরে আসে তখন সেখানে মালিক তাকে বলে, তোমার আর 3 দিন সময় রয়েছে, এর মধ্যে যদি তুমি টাকা না দিতে পারো তাহলে তোমাকে এখান থেকে চলে যেতে হবে। আর অন্যদিকে সেই ফোনগুলোর পার্টস গুলো সেই কোম্পানিতে দেওয়ার জন্য তার হাতে সময় রয়েছে মাত্র 14 দিন। আর এমন একটা পরিস্থিতিতে জিনহাও তার সকল কর্মচারীকে ডাকে আর বলে, আমার হাতে আর মাত্র 14 দিন সময় রয়েছে, আমি এখনো পর্যন্ত তোমাদের তেমন ভাবে খেয়াল রাখতে পারছি না। আমাদের এই প্রজেক্টটি সফল হবে কিংবা না হবে তাও আমি জানি না, তোমাদের লাইফটা কি পর্যায়ে যাবে তাও আমি জানি না, তারপর আমি চাই আমরা এই প্রজেক্টটার শেষ দিকে ছাড়বো। আর তখন সেখানকার সকল ওয়ার্কাররা রাজি হয়ে যায়। তারা বললে, যত যাই হোক আমরা তোমার পাশে রয়েছি। মানে তারা এতদিন একসাথে কাজ করতে করতে তারা সবাই ফ্যামিলির মতো হয়ে গিয়েছে। আর তারপর তাদেরকে ফ্যাক্টরি থেকে বের করে দেওয়া হয়। আর তখন ওয়ার্কাররা যার যার মতো বক্স নিয়ে তাদের বাড়িতে চলে যায়। আর সেখান থেকেই সব ওয়ার্কাররা কাজ করতে থাকে। আর জিনহাওয়ের যেহেতু কোনো বাসা ছিল না তাই সে একটা ওয়ার্কারের বাড়িতে উঠে আর সেখানেই সে মোবাইল রিপেয়ারিং এর কাজ করে আর পাশাপাশি তার বোনেরও খেয়াল রাখে। আর ফাইনালি তাদের 2 সপ্তাহ কেটে যায়। আর তারপর তাদের কাছে যে পার্টস গুলো ছিল সেগুলো সে কোম্পানিতে পাঠিয়ে দেওয়া হয়। আর তখন তারা সবাই অপেক্ষায় থাকে যে কি রেজাল্ট আসে। আর ফাইনালি শাইনি কোম্পানি থেকে তাদেরকে ডাকা হয়। আর কোম্পানির বস তখন তাদেরকে বলে তাদের সবগুলো পার্টস পাস করেছে আর তারা সময়ের মধ্যে কাজও শেষ করেছে। আর তখন কোম্পানির মালিক জিনহাওকে বলে, তোমরা তোমাদের গ্রুপ নিয়ে আমাদের কোম্পানিতে 2 বছরের জন্য আমাদের সাথে কাজ করবে। মানে তাদের পুরো টিমকেই একটি জায়গা দিয়ে দেয় তাদের ফোনের পার্টস তৈরি করার জন্য। আর তখন আমরা দেখি জিনহাও তার ফোনগুলো বিক্রি করতে না পারলেও সেই পার্টস থেকে সে অনেক লাভ করে। আর সেখান থেকে জিনহাওয়ের বোনের অপারেশনও হয়ে যায়। আর তারপর তারা সেখানে একসাথে অনেক পার্টিও করে। আর তারও আরো 6 বছর পরে আমাদের দেখানো হয়। আর তখন আমরা দেখি জিনহাও নাইস ভিউ নামে একটি বড় কোম্পানির মালিক হয়ে গিয়েছে। আর এই কোম্পানির দায়িত্ব হচ্ছে তারা বিভিন্ন কোম্পানির জন্য সস্তায় পার্টস সেল করবে। আর সে অনেক কম বয়সেই একটা সিইও হয়ে গিয়েছে আর সাকসেসফুল হয়ে গিয়েছে। আর এখানে এই মুভিটি শেষ হয়ে যায়। এখানে একটা বিষয় খেয়াল করার মতো রয়েছে, সে তার লাইফের শুরুতেই রিস্ক নিয়েছিল। সে জানতো না এই রিস্ক তার জন্য কতটা সঠিক। এখানে হয়তোবা তার লাইফের জন্য রিস্কই শেষ হয়ে যেত, না হয় সে নিজেই শেষ হয়ে যেতে পারতো। তবে তারপরও সে হাল ছেড়ে দেয়নি। মানে যত কিছুই হোক তোমাকে শেষ পর্যন্ত টিকে থাকতে হবে। তো বন্ধুরা, এই মুভিটি তোমাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানিও। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ।